আমাদের নবান্নের সামনে যে অবস্থান কর্মসূচি ছিল তার শুনানি হয়েছে, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই বিষয়েই উনি বলবেন এবং আপনাদের যে করণীয় কাজ সে সম্পর্কে উনি বিশদে বলবেন। কত বড় ছিল এই লড়াইটা? লড়াইটা সত্যি টাফ লড়াই ছিল। আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চে যতগুলো লড়াই করেছে খুবই টাফ লড়াই হয়েছে, এটা সব থেকে টাফ ছিল। পশ্চিমবাংলায় এই প্রথম নবান্নের সামনে কেউ বসার পারমিশন পেল। আপনারা যারাই বসবেন তারা আইন শৃঙ্খলা যেটা আছে সেটা মেনে বসবেন। 300 জনের কোর্ট পারমিশন দিয়েছে, আমি বলবো 300 জন থেকে একটু কম 270 বা 280 জন বসুন, তার থেকে বেশি ফিগারটা রাখবেন না। টানা 72 ঘন্টা যা প্রতিবাদ করার করুন, আইন মেনে শৃঙ্খলা মেনে প্রতিবাদ করুন। অনেক লড়াইয়ের মাধ্যমে এটা আনা হয়েছে, প্রথমবার আপনারাই বসছেন। এর আগে নবান্নের তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন বসতে পারেনি ওই জায়গাতে ডেমনস্ট্রেশন করা বা সরকারের বিরুদ্ধে কিছু বলার জন্য। আমাদের মূলত কোর্টে যুক্তি ছিল, যদি অভিষেক ব্যানার্জি বসতে পারে রাজভবনের সামনে, তাহলে আমরা কেন বসতে পারবো না বা আপনাদের লোকজন কেন বসতে পারবে না। সেই জন্য আলটিমেটলি কোর্ট পারমিশন দিয়েছে। আশা করি আপনারা সকলেই শৃঙ্খলাবদ্ধভাবে আইন মেনে আপনারা নবান্নের সামনে টানা 72 ঘন্টা বসবেন। সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আপনাদের যে সম্পর্ক এবং একের পর এক মামলা, যে মামলার যেখানে আন্দোলন হওয়ার কথাই নয় সেসব জায়গাতেও আপনারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের রাস্তা খুলেছেন, যদিও দুর্ভাগ্য যে আন্দোলন করার জন্য কোর্টে আসতে হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি তো ভেবেছিলাম যে 144 এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছে তখন সরকারি 144 এলাকায় নবান্নয় বসতে দেবে। এটা সরকারের দ্বিচারিতা, সারা পশ্চিমবাংলার মানুষের সাথে দ্বিচারিতা। চাকরি চুরি থেকে, গম চুরি থেকে, রেশন চুরি থেকে, ডিএ চুরি কোনো কিছু বাদ দেয়নি। তাই আমাদের বারবার কোর্টে আসতে হয় এবং আদালত থেকেই ন্যায় প্রতিষ্ঠা হয়। আপনাকেও অনুরোধ রইল যে এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনি আসুন এবং আপনার পুরো টিম নিয়ে আমাদের যে ধর্ণা মঞ্চ সেখানে আপনার বক্তব্য শোনার জন্য কর্মচারীরা মুখিয়ে আছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যে লড়াই আপনাদের নেতৃত্বে আজকে কোর্টে সংঘটিত হলো সেটা একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা চলে যাচ্ছি অনিরুদ্ধদার কাছে, অনিরুদ্ধ ভট্টাচার্য। অনিরুদ্ধদা, কিভাবে দেখছেন এই আগামী কর্মসূচি এবং আগামী লড়াইকে? আমরা তো আজকে হলো 329 দিন এবং যেটা লক্ষণীয় বিষয় যে আমরা যে এই রাজ্যে কোনো আন্দোলন করতে গেলেই রাজ্য সরকার সেটাকে পুলিশ দিয়ে পিটিয়ে সেই সব আন্দোলন ভেঙে দেয়। একমাত্র রাজ্যের যে সরকারের যে রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রেই 7 খুন মাপ আমরা দেখতে পাচ্ছি। তাদের কোনো পারমিশনেরও দরকার হয় না, তারা যেভাবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী, সুতরাং সেখানে এই জিনিস চলবে বলেই আমরা শহীদ মিনারে বসার সময় কোর্টে এসেছিলাম এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা অনির্দিষ্টকালের জন্য আমাদের দিয়েছিলেন অবস্থান করা। তারপরে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি গত এই বছরেই 29 মার্চ 30 মার্চ উনি আমাদের কাছেই কয়েকশো মিটার দূরে রেড রোডে বসেছিলেন এবং আমরা ভেবেছিলাম হয়তো তখন উনি আলোচনা করতে আসছেন, কিন্তু দেখলাম উল্টে উনি আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার, পেনশন বন্ধ করবো এসব কথা বললেন। তো সেই আমাদের কথাগুলো যখন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না, উনি যখন বুঝতে পারছেন যে এই আন্দোলন আমরা যে জায়গায় নিয়ে যেতে চাইছি আর কি, সেইটা উনি আহ্বান করছেন, আমরা তো চাইনি। এবং এই যে শেষমেশ বলেছেন যে মহার্ঘ ভাতা অধিকার নয়, আমরা যেটা বারবারই দেখাই এখানে যে ওই দিল্লির বঙ্গভবনে এই যে অর্ডার দেখুন, এখানে পরিষ্কারই লেখা আছে যে দিল্লির কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পাবে, কনভেয়ান্স অ্যালাউন্স পাবে, এইচআরএ পাবে, অথচ উনি বলছেন যে এটা নাকি ম্যান্ডেটারি নয়। তাহলে এই অর্ডার করেছেন কেন? কেন্দ্রীয় সরকার থেকে কেন টাকা নিচ্ছে? এই কথাগুলোই আমরা ওনার কানে যাতে সরাসরি পৌঁছয় নবান্নয়, সেটা আমরা এইবারে কোর্টের অনুমতি নিয়ে সেই আন্দোলনে যাব। আমরা চলে যাচ্ছি অভিজিৎদের কাছে। লড়াইটা তো স্থায়ী পদে স্বচ্ছভাবে নিয়োগের জন্য, যে ছেলে মেয়েগুলো বসে আছে দীর্ঘদিন, কি বলবেন? যে নবান্ন তো একটা অহংকারের প্রতীক হয়েছিল, সেই জায়গা থেকে কোথাও একটা ধাক্কা দেওয়া গেল বলে মনে করেন আজকে এই যে অনুমতি এবং আগামী 3 দিনের যে কর্মসূচি সেই নিয়ে? বাস্তিল দুর্গ যেমন একটা অহংকারের প্রতীক ছিল, তেমনি নবান্নটাও একটা অহংকারের প্রতীক। তবে আমাদের সকলের কাছে বার্তা যে আমরা শুধুমাত্র ডিএর জন্য আন্দোলন করছি না, আমরা যারা ন্যায্য চাকুরি প্রার্থী তাদের জন্য,
যারা শূন্য পদে চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করে আছে, 6 লক্ষ শূন্য পদ রয়েছে, যারা অস্থায়ী কর্মচারী মাত্র 5-7 হাজার টাকায় চাকরি করছে, তাদের স্থায়ী পদের নিয়োগ, এই সমস্ত সামাজিক অর্থনৈতিক সমস্ত দাবি নিয়েই আমরা এই আন্দোলনেতে বসেছি এবং সেই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। দিয়ে তার মধ্যে একটা অন্যতম বিষয়, তবে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের, এমনকি যারা ওই আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের দাবি দেওয়ার প্রতিও আমরা সহানুভূতিশীল এবং তাদের সঙ্গে নিয়েও আমরা আন্দোলন করছি। কাজে সমগ্র মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা আমরা নবান্নতে নিয়ে যেতে চাই এবং সেই কারণেই আমরা নবান্নের সামনেতে আমাদের 3 দিনের হাইকোর্টের অনুমতি নিয়ে 3 দিনের আমাদের এই ধর্ণা আমরা বসবো এবং আমরা সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অভিজিৎ বাবু, আদালত যে আপনাদের শর্ত সাপেক্ষে যেগুলো দিয়েছে সেগুলো তো আপনারা কি মেনে চলতে বাধ্য? অবশ্যই অবশ্যই, আদালতের রায় আমাদের কাছে শিরোধার্য এবং ওনারা যে যে নির্দেশিকা দিয়েছেন আমরা সেগুলি অক্ষরে অক্ষরে পালন করব। এর আগে আপনারা অতীতেই দেখেওছেন, মিডিয়া দেখেছে যে যেখানে যেখানে আমরা মিটিং করেছি, মিছিল করেছি, সমস্ত জায়গাগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছি। এরপরে নবান্নেতে 3 দিন থাকবার পরে যদি কোনো জায়গা অপরিচ্ছন্ন থাকে আমরা সেটাকে পরিষ্কার করে দেবো। যদি সাউন্ডের ব্যাপারে আদালতের কোনো নির্দেশিকা থাকে সেই নির্দেশিকা আমরা মেনে চলবো এবং আমরা যা যা 300 জন লোকের যে শর্ত দিয়েছেন সেই শর্তও আমরা মেনে চলবো। আদালত যা নির্দেশ দিয়েছেন সেই শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা তো আপনাদের 3 দিন ভূমিকা কি হবে? আমরা 3 দিন নবান্নে অবস্থান বিক্ষোভে থাকবো 22, 23, 24। সেখানে যেহেতু 300 জনের কথা বলা আছে, তো তার বেশি তো কোর্ট পারমিশন ভায়োলেট করা যাবে না। তো আমরা চাইবো যে সাধারণ আমাদের যারা সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা আছেন, তো ওনারা বাইরে থেকে আমাদেরকে সাপোর্টটা করে যাবেন। বাইরে থেকে সাপোর্ট মানে ওনারাও আসবেন, আমাদের আরো একটা মঞ্চ চলছে আমরা জানি শহীদ মিনারে, তো সেটা সাপোর্টটা বাড়বে এবং এইভাবে আমাদের আন্দোলনটা পরবর্তীতে চলতে থাকবে। আগামী অবস্থানে কিছু বার্তা। দেখুন, আমরা বারবার সরকারের কাছে পৌঁছবার চেষ্টা করেছি বারংবার, এবং আমরা সাধারণত আদালতের নিয়ম রীতি মেনে আমরা সাধারণ কর্মচারী, আমরা চাই না কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে। আমরা চাইলে কিন্তু নবান্ন অভিযান করতে পারতাম, আমরা করিনি। আমরা চাই না কোনো বিশৃঙ্খলা, আমরা চাই আমাদের যে বার্তা সেটা সুষ্ঠুভাবে সরকারের কানে যাক। সরকার নবান্ন যেহেতু আমাদের কাছে আসতে পারছে না, তাই আমরা 72 ঘন্টা নবান্নের সামনে অবস্থান করব এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সচিবালয়ের কাছে সমস্ত খবরই থাকবে, ওনারাই দেখবেন যে আমরা কি করছি। এবং আমরা শুধু চাই যে এই রাজ্যে যে বেকার ছেলে মেয়েদের ভর্তি হয়ে গেছে, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের, এদের স্থায়ীকরণ আমাদের কাছে একটা বড় দাবি এবং শিক্ষিত বেকার যুবকরা যাতে চাকরি পায়, আমরা চাইবো প্রতিটা দাবি সরকার সুস্থ মতো মেনে নেওয়া। নমস্কার বন্ধুরা, আমরা আছি 257তম দিনের সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চে। আমাদের সাথে আছেন রঞ্জিত সোরেন। রঞ্জিত সোরেনের পরিচয়টা একটু দিয়ে দিই যে সংগ্রামী যৌথ মঞ্চ 10C নিয়ে যে মামলা করেছিল সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি নিজেদের নামে কেস করেনি, বরং আমাদের 2 সমর্থক, একজন রঞ্জিত সোরেন এবং আরেকজনের নামে কেস করা হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তার মধ্যে রায় মনোপুত না হওয়ার জন্য রঞ্জিত সোরেনের মামলাটাকে আমরা আবার সুপ্রিম কোর্টে নিয়ে যাই। হাইকোর্টে আমাদের হয়ে যে লড়াই করেছিলেন জয়ন্ত মিত্র, অনিন্দ বসু, সুদীপ্ত দাশগুপ্ত এবং অর্ক নন্দী, 4 জনেই খুব নামকরা লয়ার, সেটা আপনারা সকলেই জানেন। এই যে অভিজ্ঞতা, এই যে লড়াই সংগ্রামী যৌথ মঞ্চের, সেটাকে নিয়ে
রঞ্জিতের কি বক্তব্য সেটা আমরা শুনে নেব রঞ্জিতের কাছ থেকে। নমস্কার। সবার প্রথমেই আমি এই সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত সংগ্রাম সাথীকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। এটা একটা কঠিন, কষ্টকর পড়াটা ছিল, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের পাশে থেকে যেভাবে আমাদেরকে নিয়ে গিয়েছেন, এটাকে ওই ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। সমস্ত ক্ষেত্রে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হাইকোর্টের রায়টা মনোপুত না হওয়াতে সুপ্রিম কোর্টে গিয়ে গতকাল যে রায়টা আদায় করে আনতে পেরেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা, এই যে হাইকোর্ট এবং ডিভিশন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চের মামলাতে সব নামকরা আইনজীবীরা লড়লেন, এর জন্য কোনো খরচা কি আপনাকে দিতে হয়েছে? একদমই নয়। আমার সমস্ত রকম ব্যয়ভার আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বহন করা হয়েছে। আপনার যে মামলা ছিল সেই মামলাতে কি কেবলমাত্র ব্যক্তি আপনার মানে সুবিধা হওয়ার জন্যই মামলাটা করা না, হয়েছিল নাকি সমস্ত? এই কথাটা একদমই সত্য নয়। কেউ বা কারা যেন প্রচার করছেন যে এই মামলাতে জয় হলে নাকি ব্যক্তি বিশেষে পাবেন তার সুবিধাটা, এই কথা একদম অসত্য। যদি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জয়লাভ যদি হয়ে থাকে, তার সুফল কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাবেন। এখানে যে মানে যে লড়াই আপনি সমস্ত শিক্ষক কুলের হয়ে এগিয়ে এসে লড়লেন, একদম সেখানে আপনাকে নিজের সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক হিসেবে কি মনে হচ্ছে? সে গর্ববোধ তো হয়ে থাকে, হ্যাঁ। আর ওই সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, হ্যাঁ, এটা আর ওই আর কি মানে মুখে না বলে নয় আর কি। সাধারণ শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? এখন বার্তা দেওয়ার মতো বলতে আর কি বলবো, হ্যাঁ। সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করলেন, আমি আশা করব আমার মতো ভুক্তভোগীরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এই যৌথ মঞ্চে এসে আর কি ওই আমাদের সঙ্গে থাকবেন আর কি। এই মামলার আবার 5 তারিখে কেদিন আছে শুনানি, হ্যাঁ। কি আশা করছেন? আশা সংগ্রামী যৌথ মঞ্চের জয় হবেই, এটাই আশা করছি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। যে অবস্থান মঞ্চ, সেখান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 8.5 মাস ধরে এই কর্মসূচি চলছে এখানে। আর গতকাল এবং আজকে সারা রাজ্য জুড়ে সরকারি যে জরুরি পরিষেবা সেগুলোকে অব্যাহত রেখে আমরা কর্মবিরতির ডাক দিয়েছিলাম। এই দুদিনের পরিসংখ্যান আমাদের কাছে এটা এসেছে, সেটা হচ্ছে যে যেহেতু পুজোর ছুটি আসছে এবং দীর্ঘ সময় ধরে কোর্টে ছুটি পড়তে চলেছে, সেই জন্য কোর্টের যা ইউনিয়ন আছে তাদের রিকোয়েস্টে আমরা কোর্টটাকে বাকি রেখেছিলাম, ছাড় রেখেছিলাম। তাছাড়া সমস্ত